This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন TV9 বাংলা। ফুল অ্যান্ড ফাইনালে লিমার সঙ্গে রয়েছি আমি শুভজিৎ। বাংলায় অনুপ্রবেশ রুখতে এবার সংকল্প বিজেপি। এর আগে আমরা দেখেছিলাম একাধিক সভা থেকে সে হুঙ্কার দিয়েছিলেন শাহ, আর এবার সংকল্পপত্র সে কথা, অনুপ্রবেশকারীদের জন্য জিরো টলারেন্স নীতি, বেছে বেছে অনুপ্রবেশকারীদের বাংলা থেকে তাড়ানো হবে, প্রতিশ্রুতি অমিত শাহের। हमारी सरकार घुसपैठ के प्रति जीरो टॉलरेंस की नीति से आगे बढ़ेगी। पूरी जनता कलकत्ता तक बंगाल की जनता के मन में एक भय है कि अगर ये घुसपैठ इसी तरह से चलती रही तो पश्चिम बंगाल का अस्तित्व भी रहेगा या नहीं रहेगा। मैं पश्चिम बंगाल की जनता को भरोसा दिलाना चाहता हूं, एक बार पूर्ण बहुमत की भारतीय जनता पार्टी की सरकार बनाइए। हम डिटेक्ट, डिलीट और डिपोर्ट ये पॉलिसी के तहत चुन चुन कर एक एक घुसपैठियों को बंगाल के बाहर निकालने का काम करेंगे और बंगाल और देश को सुरक्षित करेंगे। ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট, এর আগেও অমিত শাহ কথা বলেছিলেন। পাশাপাশি রাজ্যে যতবার এসেছেন, সভা করেছেন, সেখান থেকে একই কথা বলেছেন, অনুপ্রবেশকারীদের এ রাজ্যে থাকতে দেওয়া হবে না রাজ্যে বিজেপি সরকার গঠন করার পরেই। আর এবার সংকল্পপত্রেও একই কথা, অনুপ্রবেশকারীদের জন্য জিরো টলারেন্স নীতি, বেছে বেছে অনুপ্রবেশকারীদের বাংলা থেকে তাড়ানো হবে, প্রতিশ্রুতি অমিত শাহের। বিজেপি রাজ্যে ক্ষমতা এলে দ্বিতীয় এইমস হবে। হ্যাঁ, উত্তরবঙ্গের স্বপ্ন পূরণের কথা লেখা আছে বিজেপির সংকল্পপত্রে। তবে শুধুমাত্র এইমসের কথা বলা হয়নি, সেখানে বলা হয়েছে কিন্তু ক্যান্সারের চিকিৎসায় অত্যাধুনিক হাসপাতাল করা হবে। সংকল্পপত্রে এটা বলা হয়েছে উত্তরবঙ্গে ক্রীড়া বিশ্ববিদ্যালয়, আইআইটি, আইআইএম তৈরির ঘোষণা। उत्तर बंग हमेशा विकास से महरूम रहा है। उत्तर बंग में एक एम्स, आईआईटी और आईआईएम और फैशन डिजाइनिंग की संस्थान, ये चारों संस्थान उत्तर बंग के अलग अलग जिलों में बनाकर हम उत्तर बंग के विकास को सुनिश्चित करने का काम करेंगे। एम्स जो उत्तर बंग में नया बनेगा, इसको भी आधुनिक से आधुनिक एम्स बनाने का हम काम करेंगे। उत्तर बंग में एक नया कैंसर अस्पताल जो सभी तकनीकों से युक्त होगा, उसको हम जरूर नया इस प्रकार का कैंसर अस्पताल बनाएंगे। खेल विश्वविद्यालय की स्थापना हम उत्तर बंग के अंदर करेंगे और इसमें एक हम रोजगार नीति भी लेकर आएंगे। পার্থপ্রতিম রায় তৃণমূল প্রার্থী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। পার্থপ্রতিম বাবু, উত্তরবঙ্গের স্বপ্নের কথা বলা হচ্ছে, যেটা বিজেপির তরফ থেকে মানে সংকল্পপত্রে রয়েছে, দীর্ঘদিনের স্বপ্ন এইমস হবে, দ্বিতীয় এইমস হবে রাজ্যে, এবং উত্তরবঙ্গে ক্রীড়া বিশ্ববিদ্যালয়, আইআইটি, আইআইএম তৈরির ঘোষণা, কি বলবেন? আসলে বিজেপি ভোট আসলে এরকম মিথ্যাচার করে, মিথ্যা প্রতিশ্রুতিতে ভরপুর করে দেয়। এর আগে বলেছিল রাজবংশী কালচারাল বোর্ড তৈরি করবে, পঞ্চাননের সব থেকে বড় মূর্তি করবে, চা বাগান খুলবে। এর আগে তারা প্রতিশ্রুতি দিয়েছিল নারায়ণী সেনা তৈরি করবে সেতে আর্মিতে, তো কোনো কিছুই হয়নি প্যারামিলিটারিতে। তো এটাও একটা মিথ্যা ভাওতা তারা দিচ্ছে ভোটের আগে। তাদের যদি ইচ্ছে থাকতো এই থাকতো বা এই ধরনের স্টেডিয়াম তারা করতে পারতো, যে কথাগুলো বিগত দিনও আমরা বলতে শুনেছি। এর আগে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক ঘটা করে কোচবিহারে তিনি ভূমি পূজা করলো, তারপরে সেটা সেই অবস্থাতেই পড়ে রয়েছে। পার্থপ্রতিম শুভজিৎ রয়েছে স্টুডিও থেকে। আজকে তো সংকল্পপত্রে একথা ঘোষণা করছেন অমিত শাহ উত্তরবঙ্গে এইমস করার। আপনার নিশ্চয়ই মনে আছে 2 বছর আগে 24-এ শ্রমিক ভট্টাচার্য সংসদে প্রশ্ন তুলেছিলেন এইমসের কি হলো। অনুপ্রিয়া প্যাটেল স্বাস্থ্য প্রতিমন্ত্রী, তিনি লিখিত একেবারে ডকুমেন্টেড লোকসভায় তিনি বলেছিলেন যে এখনো ওটা খারিজ হয়ে যায়নি, বিবেচনাধীন।
আসলে সবটাই তারা মিথ্যে প্রতিশ্রুতির ফানুস তারা ওড়ায়। এই অমিত শাহকে আমরা এই বিগত দিনে উত্তরবঙ্গে যখনই এসেছে তিনি নতুন নতুন কথা বলেছেন, অনেক প্রতিশ্রুতি দিয়েছেন, একটাও পূরণ করেনি। সুতরাং এগুলো কথার কথা তারা বলছে, বাংলায় তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, কোনো উন্নয়ন তারা তাদের পক্ষ থেকে করবে না। তারা শুধু যেন তেন করে ক্ষমতায় আসতে চাইছে। আর বাংলার মানুষ জানে এরা বিজেপি ক্ষমতায় আসলে বাংলার মানুষের হাল সব থেকে বেহাল হবে এবং বাংলার সংস্কৃতি, বাংলার সবকিছুকে তারা বিনষ্ট করবে। তাই এগুলো মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বাংলার মানুষকে তারা ভোলাতে পারবে না। ধন্যবাদ। সুজন চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুজন বাবু, শুভজিৎ রয়েছে, লিমা রয়েছে। আপনি নিশ্চয়ই শুনেছেন যে আজকে বিজেপির তরফ থেকে সংকল্পপত্র প্রকাশ করা হয়েছে, উত্তরবঙ্গে বিশেষ জোর দেওয়া হয়েছে, উত্তরবঙ্গে আরো একটা এইমস তৈরি করা হবে। অমিত শাহ আজকে রাজ্যে এসে ঘোষণা করে দিয়ে গেছেন সংকল্পপত্রে। ইস্তেহার প্রকাশ করেছেন তো সংকল্পপত্র নাম দিয়ে, কিন্তু ইস্তেহারে উনি নতুন খুব কিছু বললেন না, কিন্তু প্রতিদিয়া বলছেন একই রকম। এখানেও মিথ্যার ফানুস। মহিলাদের জন্য 3000 টাকা ত্রিপুরায় কি দেওয়া হচ্ছে? ত্রিপুরায় তো বিজেপি সরকার, হঠাৎ ভোটের সময় মনে পড়ে গেল। তাজপুরে সমুদ্র বন্দর, তো মমতা ব্যানার্জিও এই বলে বলে 15 বছর কাটালেন, উনিও এই বলে বলে 10-11 বছর কাটিয়ে দিলেন। সাগরের সমুদ্র বন্দর যেটা প্রায় ফাইনাল হয়ে গেছিল বাম ফ্রন্টের সময়, সেটাকে নষ্ট করে তাজপুরের সমুদ্র বন্দর, ওটাও কার্যত ফলস মারছেন, সবাই বুঝতে পারছে। একই রকম ভাবে ডিএর টাকা সব দিয়ে দেবেন, এই কথা বলেই তো মমতা ভোটে এসে ক্ষমতা এসেছিল। মমতাকে উনি তো পুষে গেলেন এতদিন ধরে, তৃণমূল এবং বিজেপি কাজের কাজ কি করলেন। ফলে ওই যে কোথায় এইমস করবেন কি আইআইটি করবেন কি আইআইএম করবেন, ভোটের আগে ওরকম অনেক কথা বলা যায়, উনি তাই বলেছেন। তো এটা অসত্য প্রতিশ্রুতি, মানে প্রতারণার জন্য। এটা লোকের কাছে অতীতের থেকেও স্পষ্ট হয়ে যাবে, এখন উনি যা বলেছেন তা তো একই রকম ভাবে স্পষ্ট হয়ে যাচ্ছে। ধন্যবাদ। বাংলায় তৃণমূলের ভয়ের রাজ দূর করবে বিজেপি, ফের খুলবে সন্দেশখালী ফাইলস। সংকল্পপত্রে এমনটাই আশ্বাস অমিত শাহের। নারী সুরক্ষায় একাধিক ঘোষণা বিজেপির সংকল্পপত্রে। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে সন্দেশখালী তদন্তে বিশেষ কমিশন গঠনের আশ্বাস অমিত শাহের। पुलिस बल सहित राज्य की सभी नौकरियों में महिलाओं को 33% आरक्षण भारतीय जनता पार्टी की सरकार देगी। 75 लाख लखपति दीदी बनाकर हम महिलाओं का सशक्तिकरण करेंगे। हर मंडल में कम से कम एक महिला थाना और प्रत्येक पुलिस थाने में सहायता का डेस्क बनाएंगे और हर महिला को सुरक्षा का वादा पूरी करने के लिए ये थाने और ये महिला डेस्क अहर्निश दिन रात कार्यरत रहेंगे। और कभी भी हमारे चुने हुए मुख्यमंत्री को ऐसा स्टेटमेंट नहीं देना पड़ेगा कि इतनी देर रात को महिलाओं ने बाहर निकलने की जरूरत क्या है। ऐसे बंगाल का हम निर्माण करेंगे। मातंगिनी हाजरा और रानी रासमती राज्य रिजर्व पुलिस बल की 2 महिला बटालियनें हम बनाएंगे। गर्भवती महिलाओं को 21,000 की आर्थिक सहायता और 6 पोषण किट उसकी गर्भावस्था के कालखंड में हम देंगे। आंगनवाड़ी आशा कार्यकर्ताओं और प्राणी मित्र कार्यकर्ताओं के मानदेय को वैज्ञानिक रूप से तर्क संगत बनाकर अच्छी खासी बढ़ोतरी करने का काम करेंगे। राज्य संचालित सभी बसों में महिलाओं का 100% निःशुल्क परिवहन भारतीय जनता पार्टी की सरकार सुनिश्चित करेगी। संदेशखाली की घटना को एक प्रतीकात्मक रूप से मानकर इस प्रकार की सभी पीड़ित महिलाओं की सुनवाई के लिए एक महिला रिटायर्ड हाईकोर्ट जज की अध्यक्षता में सारी पीड़ित महिलाओं की सुनवाई और आगे पर ऐसी घटनाओं न हो, इसके लिए
जांच कराने का एक हम मामला तय करेंगे। সিপিআইএম নেতা তথা পানিহাটি সিপিআইএম প্রার্থী কলতান দাশগুপ্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। কলতান, শুভজিৎ রয়েছে। কলতান, গতকাল আপনার সঙ্গে কথা হয়েছিল, গতকাল আদালতের নির্দেশের পর, কলকাতা হাইকোর্টের নির্দেশের পর আরজিকর ফাইলস তো খুললো। অমিত শাহ আজকে এসে বলছেন যে তারা ক্ষমতা এলে সন্দেশখালী ফাইলসও খুলবেন। কলতান, দেশের ক্ষমতায় রয়েছেন কিন্তু অভয়ার বিচার এখনো হলো না। দেশের ক্ষমতায় রয়েছেন, সিবিআই কে দিয়ে সারদা নারদা গরু চুরি কয়লা চুরি নিয়োগ দুর্নীতির কোনো তদন্ত হলো না। সিবিআই এতদিন সন্দেশখালীর বিষয়ে কি অন্য আর 5টা বিষয়ে তদন্ত শেষ করতে পারলো না, বিজেপিকে রাজ্যে এনে ক্ষমতায় এনে তারপরে বিচার কেন করতে হবে বুঝতে পারছি। বিজেপি রাজ্যে আসা মানে তো মণিপুরের মতো, যেখানে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে। ফলে এগুলো সব ভোটের আগে জুমলা, ওই 15 লাখ টাকা ঘরে ঘরে অ্যাকাউন্টে পৌঁছানোর মতো, এগুলো সব সাধারণ মানুষ বোঝেন। বারবার নারী সুরক্ষার উপর জোর দেওয়ার কথা বলা হয়েছে আজকে বিজেপির সংকল্প পত্রে। ঘটনা যারা ঘটিয়েছে, ধর্ষকদের গলায় মালা পরিয়ে বাড়ি যারা নিয়ে গেছে, যা মানে দেশের সম্মান বৃদ্ধি করা অ্যাথলিটদের ওপর যে নির্যাতন করেছে বিজেপি, তারপরে ওদের মুখে নারী নিরাপত্তার কথা মানায় না। ধন্যবাদ কলতান। বাংলায় তৃণমূলের ভয়ের রাজ দূর করবে বিজেপি, ফের খুলবে সন্দেশখালী ফাইলস। সংকল্পপত্র ঘোষণায় এমনটাই আশ্বাস দিয়েছেন অমিত শাহ। নারী সুরক্ষায় একাধিক ঘোষণা বিজেপি সংকল্পপত্রে। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে সন্দেশখালী তদন্তে বিশেষ কমিশন গঠনের আশ্বাস দিয়েছেন অমিত শাহ। বিজেপির সংকল্প পত্রে এক গুচ্ছ মহিলাদের জন্য প্রতিশ্রুতি। লক্ষ্মীর ভান্ডারের পাল্টা অন্নপূর্ণা ভান্ডার, মানে যেখানে তৃণমূল 1,500 টাকা দেয়, এবার বিজেপি অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা দেবে। এখানেই শেষ নয়, মহিলাদের জন্য আরও বেশ কিছু ঘোষণা হয়েছে। বিজেপি সরকার মহিলাদের 3,000 টাকা করে দেবে, এটা তো বলাই হয়েছে। মহিলাদের সুরক্ষায় দুর্গা সুরক্ষা বাহিনী তৈরির প্রতিশ্রুতি বিজেপির। আর চাকরিতে মহিলাদের জন্য 33% সংরক্ষণ, অন্তঃসত্ত্বাকে এককালীন 21,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি। मध्यम वर्ग और लोअर मिडिल क्लास और गरीब, उस सभी में महिलाओं की हालत बहुत दयनीय हुई है। जब तक ये गड्ढा नहीं भरता है तब तक भारतीय जनता पार्टी की सरकार हर महीने 1 से 5 तारीख के अंदर 3,000 रुपया हर माता के बैंक अकाउंट में ट्रांसफर करेगी। বাংলা আজ যা ভাবে, মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী আজ যা ভাবেন, গোটা ভারতবর্ষ এবং ভারতীয় জনতা পার্টি আগামীকাল, আগামী পরশু, পরের মাসে, পরের বছরে, 5 বছর বাদে একই কথা বলে। এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কত রকম কুৎসা করেছে বিজেপি, ভিক্ষা, মা বোনেদের অপমান, এই কথাগুলো বলেছে। যখন মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য একের পর এক স্কিম করেছেন, সমালোচনা করেছেন, কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে বিজেপি শাসিত রাজ্যেই সেগুলো নকল করেছে, আবার এখন নিজেরাই নিজেদের প্রতিশ্রুতিতে সেগুলো ইনক্লুড করছে। তো মানুষ এই কপি ক্যাট, জেরক্স কপি নেবেন কেন? মানুষ তো আসল অরিজিনাল কপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন রয়েছে, আর ওরা যেগুলো বাড়িয়ে বাড়িয়ে বলছে, এর দুটো দিক আছে। এক হচ্ছে ওদের এখানে করতে হবে না, কারণ ওরা জীবনে এখানে ক্ষমতায় আসবে না। আর 2, অন্য জায়গায় যেগুলো প্রতিশ্রুতি দিয়েছে সেগুলো কিন্তু মহিলারা পাচ্ছেন না। এই মুহূর্তে টেলিফোন লাইনে আমরা যোগাযোগ করেছি কংগ্রেস নেতা এবং রাসবিহারীর কংগ্রেস প্রার্থী আশুতোষ চট্টোপাধ্যায়ের সঙ্গে। আশুতোষ বাবু, আজকে বিজেপির সংকল্প পত্রে এবার দেখা গেল অন্নপূর্ণা ভান্ডারের কথা। শুধু অন্নপূর্ণা ভান্ডার নয়, মানে 3,000 টাকা নয়, দেখা যাচ্ছে মহিলাদের জন্য অঢেল ঘোষণাও হয়েছে, যেখানে অন্তঃসত্ত্বাদের 21,000 টাকা দেওয়া হবে এবং সুরক্ষার জন্য এই নির্দিষ্ট বাহিনী তৈরি করে দেওয়া হবে। কিভাবে দেখছেন? আসলে যিনি এই ঘোষণাটা করেছেন ওনাকে বলুন অন্নপূর্ণা কথাটা বাংলায় লিখতে, কলম না ভেঙে যায়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সব থেকে বড় কথা, যারা ধর্ষণকারীদের মালা পরিয়ে মিছিল করেন তারা আবার অন্নপূর্ণা ভান্ডারের কথা বলছেন, অন্নপূর্ণার কথা বলছেন। অদ্ভুত লাগছে, সবটাই কন্ট্রাডিকশনের ভেতরে। আসলে এগুলো কিছুই করবেন না, গোটা ভারতবর্ষটাকে লুট করেছেন, এখন বাংলায় এসেছেন নানা রকম ফন্দি আঁটতে। বাংলার মানুষ না বিজেপি না তৃণমূলের এই কায়দায় পা দেবে। ধন্যবাদ আপনাকে। একদিকে মহিলাদের জন্য যে ঘোষণাগুলো হয়েছে আপনাদেরকে যখন এক এক করে বললাম, বেকারদের জন্য কিন্তু ঘোষণা হয়েছে 3,000 টাকা দেওয়া হবে বেকারদের। আজকে সংকল্পপত্রে বলা
उद्योगों को लगाकर नई रोजगारी खड़ी करेंगे, स्टार्टअप का जाला बुनेंगे और स्मॉल स्केल इंडस्ट्री के माध्यम से हजारों युवाओं को उद्योग साहसिक बनाने का काम भी हम करेंगे। बेरोजगार युवाओं को 3,000 की मासिक आर्थिक सहायता देने का भी भारतीय जनता पार्टी भरोसा दिलाती है। বিজেপির প্রতিশ্রুতি পত্র মিথ্যে এবং ফলস প্রমিস, মিথ্যে প্রতিশ্রুতিতে ভর্তি। আমার একটা প্রশ্ন, বিজেপি ক্ষমতায় আসলে 3,000 টাকা করে মহিলাদের দেবে। বিজেপি তো এখন দিল্লিতে শাসন করে, বিজেপি এখন উত্তরপ্রদেশ শাসন করে, বিজেপি মহারাষ্ট্র শাসন করে, বিজেপি আসাম শাসন করে। এখানে কোথাও দিয়েছে? এই যে কথাটা বলছে বাংলায় এসে দেবে, বিজেপি শাসিত কোন জায়গায় তারা মহিলাদের জন্য এই আমাদের লক্ষ্মীর ভান্ডারের মতন 1,500 টাকা করেও কি দিয়েছে? দেয়নি। ওরা জানে এখানে ক্ষমতায় আসবে না, তাই জন্য শুধু পশ্চিমবঙ্গের জন্য এই প্রমিসটা করছে। মহিলাদের জন্য এক গুচ্ছ ঘোষণা এবং তার মধ্যে আলাদা করে নজর রাখে অবশ্যই অন্নপূর্ণা, কারণ যে এখানে বলা হচ্ছে মহিলাদের জন্য 3,000 টাকা করে দেওয়া হবে। আচ্ছা, সাধারণ মানুষ তারা কিভাবে দেখছেন শুনুন। সব মিথ্যে কথা, যা দিচ্ছে ওটা ওরা বন্ধ করে দেবে। যেটা দিচ্ছে ওরা অনেক রকম দাবি করেছে কিন্তু একটাও দেয়নি। আর এটা যেটা দিচ্ছে যদি ক্ষমতায় আসে, আমার মনে হয় তো আসবে না, যদি আসে বন্ধ করে দেবে। প্রশাসনের দিক থেকে যদি সবকিছু ভালো থাকে তাহলে মনে হয় মানে জনগণের জীবনটা অন্তত ভালো থাকে বা শান্তিতে সে থাকতে পারবে। আগে তো আসুক, তারপরে দেখা যাবে। ওদের খুশি আর আমরা নেব, আমরা কাজ করে খাই। যেই আসুক আমরা নেব, আমরা কাজ করে খাই, আমাদের অত পার্টি করে আমার দরকার নেই। বিজেপি বাংলায় ক্ষমতা এলেই অভিন্ন দেওয়ানি বিধি চালু হবে, সংকল্পপত্র ঘোষণা করে এমনটাই দাবি করেছেন অমিত শাহ। অত্যন্ত বড় খবর। भारत के नागरिकों, हर एक धर्म के, हमारा संविधान हर एक धर्म को समान रीत से ट्रीट करने के बेसिक प्रिंसिपल पर खड़ा है। तो भारत के हर धर्म के नागरिक के लिए समान कानून हो, वो तुष्टिकरण है, या कोई नागरिक 4 शादी कर पाएगा और कोई नागरिक 1 शादी कर पाएगा, वो तुष्टिकरण है। यूसीसी तुष्टिकरण को समाप्त करता है और यूसीसी की रिकमेंडेशन भारतीय जनता पार्टी की नहीं है, संविधान सभा की है। मगर तुष्टिकरण की राजनीति के कारण इन लोगों ने इतने साल लटका कर रखा है। ममता जी को जो करना है वो करे। पूरे देश में जहां भारतीय जनता पार्टी की सरकारें हैं, यूसीसी लागू हो कर रहे। রিজু দত্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রিজু, আপনি শুনছিলেন অমিত শাহ ঠিক কি বলেছেন আজকে সংকল্পপত্র প্রকাশ করার সময়, আপনাদের রিয়াকশন দলগতভাবে? হ্যাঁ, অমিত শাহ তো বলেছে যেখানে যেখানে বিজেপির সরকার আছে সেখানে সেখানে ইউসিসি লাগু হবে। তো বাংলায় বিজেপির সরকার কোনোদিন হবেই না, তো এই প্রশ্নটাই উঠছে না। পুজোরও ইচ্ছে হয় চিত হয়ে শুতে, গামছারও ইচ্ছে হয় ধোপা বাড়ি যেতে। তো অমিত বাবু আর মোদী বাবু এনারা প্রতি 5 বছর অন্তর অন্তর পরিযায়ী পাখির মতো আসেন, এক ঝুলি ভর্তি মিথ্যে প্রতিশ্রুতি বাংলার মানুষকে দেন। বাংলার মানুষ সেইগুলো খায় না, দিয়ে ভোটে এদের পত্রপাঠ বিদায় দিয়ে দেয়, আবার তারা দিল্লি ফিরে যান 5 বছর বাদে আসার জন্য নতুন নতুন মিথ্যে কথা বলার জন্য। ঠিক আছে, বাংলার মানুষ আমরা এটা ইউজ টু হয়ে গেছি, কোনো অসুবিধা নেই। বাংলায় বিজেপির সরকার কোনোদিনই আসবে না, তো এইসব দিয়ে বাড়তি কথা বলে কোনো লাভই নেই। ধন্যবাদ। আর আজকের বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। ট্রাইব্যুনালে পাশ করা ভোটারদের ভোট ভবিষ্যৎ কি, 13ই এপ্রিলের শুনানিতে এই সিদ্ধান্ত নেবে শীর্ষ আদালত। অত্যন্ত বড় খবর। নিয়ম অনুযায়ী ভোটার তালিকা ফ্রিজ করে দিয়েছে কমিশন, কিন্তু যারা ট্রাইব্যুনালে পাশ করলেন তারা কি ভোট দিতে পারবেন, 26-এর ভোটটা দিতে পারবেন? বাংলার আনাচে কানাচে এই প্রশ্ন। ডিটেল নেব। জ্যোতির্ময় আমাদের সঙ্গে লাইভে রয়েছেন আমাদের সহকর্মী জ্যোতির্ময়।
দেখো, এক্ষেত্রে দুটি পরস্পর বিরোধী সাংবিধানিক প্রভিশন রয়েছে। নির্বাচন কমিশনের যে আইন, অর্থাৎ জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ভোটার তালিকা ফ্রিজ হয়ে যাওয়ার কথা, অর্থাৎ সেই তালিকা পরবর্তী ক্ষেত্রে ভোট না হওয়া পর্যন্ত আর কোনোভাবেই আপডেট হবে না। অপর দিক থেকে যে প্রশ্ন অত্যন্ত বৈধভাবে উঠে আসছে যে যাদের নাম এই মুহূর্তে ট্রাইব্যুনালে রয়েছে এবং ভোটের আগে তাদের নামের যদি নিষ্পত্তি হয়ে যায় এবং তারা যদি তাদের ভোটাধিকার ফেরত পান, তাহলে ভোট দেওয়াটাও তার সাংবিধানিক অধিকার, এমনকি তার মৌলিক অধিকারের মধ্যে পড়ে। সেই অধিকারকেও কখনো খর্ব করা যায় না। স্বাভাবিকভাবেই সংবিধানের দুটো প্রভিশনের পরস্পর বিরোধী অবস্থান এক্ষেত্রে তৈরি হয়েছে। নতুন করে আজকে বিষয়টি প্রধান বিচারপতি সূর্যকান্ত এজলাসে একজন আইনজীবী উল্লেখ করেন এবং তিনি আবেদন করেন যে যারা এক্ষেত্রে অ্যাপেলেট ট্রাইব্যুনাল থেকে তাদের নাম বা তাদের আবেদনের নিষ্পত্তি করে ফের ভোটাধিকার পাবে, তাদের ভোটদানের সুযোগ দেওয়া হোক। ডিএস নাইডু কমিশনের তরফ থেকে আইনজীবী, তিনি তার বিরোধিতা করেন। তিনি বলেন যে ভোটাধিকার চিরতরে চলে যাচ্ছে এমনটা নয়, কিন্তু জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী ভোটার তালিকা ফ্রিজ হয়ে গেলে কখনোই তাকে আর নতুনভাবে এক্সটেন্ড করা যায় না। এই সামগ্রিক যে একটা পরস্পর বিরোধী পরিস্থিতি তৈরি হয়েছে, এই বিষয়টি নিয়ে পরবর্তী ক্ষেত্রে সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট। আজকে প্রধান বিচারপতি সূর্যকান্ত তিনি জানিয়ে দিয়েছেন 13ই এপ্রিল যে শুনানি রয়েছে পরবর্তী, সেই শুনানির দিন এই বিষয়টি নিয়ে তারা বিবেচনা করবেন। তবে এক্ষেত্রে ভোটাধিকার দেওয়া হবে এমন কোনো প্রতিশ্রুতি সুপ্রিম কোর্টের তরফ থেকে আজ দেওয়া হয়নি। অর্থাৎ সমস্ত দিক খতিয়ে দেখে প্রধান বিচারপতির বেঞ্চ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আগামী 13ই এপ্রিল। ধন্যবাদ। আজকের বড় খবর, নিঃসন্দেহে ট্রাইব্যুনালে পাশ করা ভোটারদের ভোট ভবিষ্যৎ কি হবে, তারা কি এই 26-এর ভোটে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন? 13ই এপ্রিলের শুনানিতেই সিদ্ধান্ত নেবে শীর্ষ আদালত। নিয়ম অনুযায়ী ভোটার তালিকা ফ্রিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। এটা নিয়ম যে নমিনেশন ফাইলের শেষ দিন সেদিনকে ভোটার তালিকা ফ্রিজ করে দেওয়া হয়। সেই অর্থে দেখতে গেলে রাজ্যে ভোটার তালিকা ফ্রিজ করে দেওয়া হয়েছে। যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী ভোটার তালিকা এখন ফ্রিজ থাকবে। আবারও পরবর্তী সময় এই নির্বাচন মিটে যাওয়ার পর, ফল প্রকাশের পর পরবর্তী সময় ভোটার তালিকা খোলা হবে, অর্থাৎ নাম সংযোজন বা বিয়োজন করা হবে। আর এখানেই তো প্রশ্ন যে ইন বিটুইন এই সময়টার মধ্যে যারা ট্রাইব্যুনালে গেছেন, যারা যাচ্ছেন বা যাবেন, তারা যদি ট্রাইব্যুনালে পাস করে যান, তারা তাহলে কি করবেন? 13ই এপ্রিলের শুনানিতেই সিদ্ধান্ত নেবে শীর্ষ আদালত। অত্যন্ত বড় খবর, ট্রাইব্যুনালে পাশ করা ভোটারদের ভোট ভবিষ্যৎ কি হবে, 13ই এপ্রিলের শুনানিতে এই সিদ্ধান্ত নেবে শীর্ষ আদালত। জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু, আমাদের সহকর্মী জ্যোতির্ময় দিল্লি থেকে একটু আগে লাইভ রিপোর্টিং করছিল। সত্যিই তো এখানে তো দুটো প্রভিশনের মধ্যে রীতিমতন দ্বন্দ্ব হয়ে যাবে। শুনতে পাচ্ছেন জয়প্রকাশ বাবু? হ্যাঁ, বুঝতে পেরেছি। একটু আপনাদের দলগত রিয়াকশন। হ্যাঁ নিন। হ্যাঁ বলুন, লাইভে আছি আমরা। আচ্ছা শুনুন, এটা তো হওয়ারই ছিল। সুপ্রিম কোর্ট অনেক রাস্তা দিয়েছে ইলেকশন কমিশনকে তাদের কৃতকর্মটাকে ঠিক করার জন্য। তারা যে বিজেপির নির্দেশে এই জ্ঞানেশ কুমারের নেতৃত্বে ইলেকশন কমিশন যে ঘেটে ঘ করে দিয়েছে এসআইআর এবং মানুষের নাম বাদ দেব, এটাই প্রধান উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট অনেকবার সাবধান করেছে, অনেক রাস্তা দিয়েছে, কিন্তু ইলেকশন কমিশন তো শুনতে চায়নি। তারা দেখুন জুডিশিয়াল অফিসারদেরকে কাজ করতে দেয়নি প্রথমে, সুপ্রিম কোর্ট যখন ধমক দিয়েছে তারপরে কাজ করতে দিয়েছে। পরে যখন দেখেছে তাতেও নাম বাদ দিচ্ছে এরা, তখন বলেছে যে একটা ট্রাইব্যুনাল করে দিচ্ছি। ট্রাইব্যুনালকে 3 সপ্তাহ অকর্মণ্য করেছে, কোনো ব্যবস্থা নেয়নি যে ট্রাইব্যুনালকে দিয়ে কাজ করানো মানুষের যাতে হয়। লক্ষ লক্ষ মানুষ তারা ট্রাইব্যুনালের দরজা, তার আগে জুডিশিয়াল অফিসারের দরজায়, তার আগে ইনুমারেশন ফর্ম। ইলেকশন কমিশন মনে করে কি নিজেদের যে জনতার উপরে, জনতাদের প্রোটেকশন না দিয়ে, ভোটের আইডি মানে ভোটাধিকারের প্রোটেকশন না দিয়ে বিজেপির কথায় শুধু ধমক চমক আর বাদ দিয়ে দেবো? আর অতি অভদ্র অসভ্য হচ্ছে চিফ ইলেকশন কমিশনার। আপনার অভিযোগ খুব পরিষ্কার। অসংখ্য ধন্যবাদ জয়প্রকাশ বাবু। এসআইআরে বাদ পড়া 90 লাখের মধ্যে 60 লক্ষই নাকি হিন্দু। বিস্ফোরক এই বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়। স্বরূপনগরের সভা থেকে এমনটাই বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন চৈত্র সেলের মতো নাম বাদ দেওয়া হয়েছে। অভিযোগ তৃণমূল নেত্রীর। সব এজেন্সি বিজেপি পক্ষ সবাইকে কিনেছে তোপ মমতা।
সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট ছিল যারা বাতিল হয়েছে তাদের কাগজপত্র দিয়ে প্রমাণ করতে হবে, কিন্তু ট্রিব্যুনালের কাজই এখন শুরু হয়নি। তার মধ্যে চৈত্র মাসের সেল হয়ে গেছে সব। 90 লক্ষ লোকের নাম বাদ গেছে। এক পক্ষ নিরপেক্ষ নয় কোনো দেশের কোনো এজেন্সি, সব বিজেপি পক্ষ সবাইকে কিনে নিয়েছে, আর চৈত্র মাসের সেলে সব বিক্রি করে দিয়েছে। ব্লক টু ব্লক সার্ভে করে তবেই আমার পার্টি নিশ্চিন্তে বলতে পারবে যে 90 লক্ষ লোকের নাম বাদ গেছে। তার মধ্যে 60 লক্ষ নাকি হিন্দু এবং 30 লক্ষ নাকি মুসলমান। আমি বিজেপিকে জিজ্ঞেস করব, ওহে বিজেপি ভাই, দিল্লি থেকে এলেও গাই, সাথে এলো মোটা ভাই, এসআইআর করেছো তাই মানুষের নাম বাদ দিয়েছো। ভোট কাটারি, দুরাচারী, অত্যাচারী, দুমুখ সব, দুদিকে ছবল দেয়। এগুলোও ছবল, পেছলেও ছবল। সাপকে বিশ্বাস করতে পারেন, নাগ দেবতা, নাগিনী দেবতা, কিন্তু মনে রাখবেন বিজেপিকে বিশ্বাস করবেন না। করলেন আর গেলেন। এই মুহূর্তে শিউরির বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনে। জগন্নাথ বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে স্বরূপনগরে সভা করতে গিয়ে সেখানে বলেছেন 90 লাখ নাম বাদ করেছে, তার মধ্যে 60 লক্ষই হিন্দু। কি বলবেন? না, ওটা তো ওনার আনন্দিত হওয়ার কথা। এতদিন তো উনি চিৎকার করছিলেন, যা বুঝতে পারছিলেন যে মুসলিম নাম কেন বাদ গেছে, তার ভোট ব্যাংক বাদ গেছে। তিনি যদি তথ্য জোগাড় করেছেন যে 90 লাখের মধ্যে 60 লক্ষ হিন্দু, তাহলে তো ওনার আনন্দিত হওয়ার কথা। আমরা ওভাবে ধর্মের বিচারে তো নাম দেখিনি। যারা ডকুমেন্ট দেখাতে পারেনি, মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার, ভুয়ো ভোটার, তাদের নাম বাদ গেছে। ধর্মের বিচার করে তো আর কেউ নাম বাদ দেয়নি। উনি কেন ভাবছেন? দেখুন, একটু আগেই রাজ্যে এসে অমিত শাহ বিজেপির সংকল্পপত্র প্রকাশ করেছেন, আর সেখানে মহিলাদের জন্য এক গুচ্ছ প্রতিশ্রুতি। তৃণমূল সরকারের লক্ষ্মীর ভান্ডারের পাল্টা এবার বিজেপির অন্নপূর্ণা প্রতিশ্রুতি। বিজেপি সরকারে এসে মহিলাদের মাসে 3000 টাকা করে দেবে ঘোষণা বিজেপির সংকল্পপত্রে। বাংলার মহিলাদের সুরক্ষায় দুর্গা সুরক্ষা বাহিনী তৈরির প্রতিশ্রুতি বিজেপি। চাকরিতে মহিলাদের জন্য 33% সংরক্ষণ, অন্তঃসত্ত্বা থেকে এককালীন 21000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি। मध्यम वर्ग और लोअर मिडिल क्लास और गरीब, वो सभी में महिलाओं की हालत बहुत दयनीय हुई है। जब तक ये गड्ढा नहीं भरता है, तब तक भारतीय जनता पार्टी की सरकार हर महीने 1 से 5 तारीख के अंदर 3000 रुपया हर माता के बैंक अकाउंट में ट्रांसफर करेंगे। ভোটের জন্য মিথ্যে বলছে বিজেপি, অভিযোগ তৃণমূল নেত্রীর। বিহারেও ভোটের আগে মহিলাদেরকে টাকা দিয়েছিল, ভোটের পর আর দেয়নি। বাংলায় লক্ষ্মীর ভান্ডার আজীবন মিলবে, দাবি মমতা বন্দ্যোপাধ্যায়। আর বিজেপি এখন মিথ্যে কথা বলে বেড়াচ্ছে, বলছে ওরা নাকি আপনাদের অনেক দেবে। বিহারে জানেন তো, ইলেকশনের আগে ব্যাংক অ্যাকাউন্টে মেয়েদের ঢুকিয়েছিল 8000 টাকা, আর যেই ইলেকশন হয়ে গেছে চালিয়ে দিয়েছিল বুলডোজার, আর 1 পয়সাও দেয় না। আমাদের লক্ষ্মীর ভান্ডার সবাই পায়। ওরা যেটা চালু করেছিল, টুকলি করে সাইকেল স্কুটার থাকলে পাবে না, টেলিভিশন থাকলে পাবে না, পাকা বাড়ি থাকলে পাবে না, তো কে পাবে? একটা পরিবারে মাত্র একজনই পাবে। আমাদের কিন্তু তা নয়, আমাদের কিন্তু সবাই পায়, কারণ মা বোনেরা আমাদের গর্ব। এবার বলে যাচ্ছি, আগামী দিন এই লক্ষ্মীর ভান্ডার সারা জীবন পাবেন আপনারা। আমরা বিজেপির মতো মিথ্যে কথা বলি না, আমরা যেটা বলি সেটা আমরা করি। বিজেপির সংকল্পপত্রে বেকারদের জন্য বিশেষ ঘোষণা। তারা বলছে বিজেপি ক্ষমতায় এলে বেকারদের 3000 টাকা করে দেওয়া হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য 15000 টাকা দেওয়ার কথা ঘোষণা বিজেপির।
उद्योगों को लगाकर नई रोजगारी खड़ी करेंगे, स्टार्टअप का जाला बुनेंगे और स्मॉल स्केल इंडस्ट्री के माध्यम से हजारों युवाओं को उद्योग साहसिक बनाने का काम भी हम करेंगे। बेरोजगार युवाओं को 3,000 की मासिक आर्थिक सहायता देने का भी भारतीय जनता पार्टी भरोसा दिलाती है। বাংলা আজ যা ভাবে, মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী আজ যা ভাবেন, গোটা ভারতবর্ষ এবং ভারতীয় জনতা পার্টি আগামীকাল, আগামী পরশু, পরের মাসে, পরের বছরে, 5 বছর বাদে একই কথা বলে। এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কত রকম কুৎসা করেছে বিজেপি, ভিক্ষা, মা বোনেদের অপমান, এই কথাগুলো বলেছে। যখন মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য একের পর এক স্কিম করেছেন, সমালোচনা করেছেন, কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে বিজেপি শাসিত রাজ্যেই সেগুলো নকল করেছে, আবার এখন নিজেরাই নিজেদের প্রতিশ্রুতিতে সেগুলো ইনক্লুড করছে। তো মানুষ এই কপি ক্যাট, জেরক্স কপি নেবেন কেন? মানুষ তো আসল অরিজিনাল কপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন রয়েছে, আর ওরা যেগুলো বাড়িয়ে বাড়িয়ে বলছে, এর দুটো দিক আছে। এক হচ্ছে ওদের এখানে করতে হবে না, কারণ ওরা জীবনে এখানে ক্ষমতায় আসবে না, আর দুই, অন্য জায়গায় যেগুলো প্রতিশ্রুতি দিয়েছে সেগুলো কিন্তু মহিলারা পাচ্ছেন না। ইশতেহারে উনি নতুন খুব কিছু বললেন না, কিন্তু প্রতিদিয়া বলছেন একই রকম। এখানেও মিথ্যার ফানুষ। মহিলাদের জন্য 3,000 টাকা ত্রিপুরায় দেওয়া হচ্ছে। ত্রিপুরায় তো বিজেপি সরকার, হঠাৎ ভোটের সময় মনে পড়ে গেল। তাজপুরের সমুদ্র বন্দর, ওটাও কার্যত ফলস পাচ্ছেন, সবাই বুঝতে পারছে। একই রকম ভাবে বিয়ের টাকা সব দিয়ে দেবেন, এই কথা বলেই তো মমতা ভোটে এসে ক্ষমতায় এসেছে। ভোটের আগে ওরকম অনেক কথা বলা যায়, তাই বলেছেন। আসলে যিনি এই ঘোষণাটা করেছেন ওনাকে বলুন অন্নপূর্ণা কথাটা বাংলায় লিখতে, কলম না ভেঙে যায়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সব থেকে বড় কথা, যারা ধর্ষণকারীদের মালা পরিয়ে মিছিল করেন তারা আবার অন্নপূর্ণা ভান্ডারের কথা বলছেন, অন্নপূর্ণার কথা বলছেন। অদ্ভুত লাগছে, সবটাই কন্ট্রাডিকশনের ভেতরে। আসলে এগুলো কিছুই করবেন না, গোটা ভারতবর্ষটাকে লুট করেছেন, এখন বাংলায় এসেছেন নানা রকম ফন্দি আঁটতে। বাংলার মানুষ না বিজেপি না তৃণমূলের এই কায়দায় পা দেবে। বিজেপি সরকারে এসে ধানের সহায়ক মূল্য দেবে 3,100 টাকা ঘোষণা অমিত শাহের। কড়া হাতে কালোবাজারি সিন্ডিকেট রাজ বন্ধ করা হবে, এমনটাই আশ্বাস দিয়েছেন তিনি। ধান, আলু, আম চাষিরা যাতে ন্যায্য মূল্য পান তার ব্যবস্থা করবে বিজেপি সরকার, সংকল্পপত্রে ঘোষণা বিজেপির তরফ থেকে। धान, आलू और आम की खेती के लिए किसानों को उनकी उपज का उचित मूल्य मिल पाए, इसलिए हम एक योजना लेकर आएंगे जिससे आलू, धान और आम की खेती करने वाले किसानों को कोई तकलीफ न मिले। हर किसान का 100% 1-1 ग्राम धान 3100 रुपये के दाम से बंगाल सरकार खरीद लेगी, जिससे धान के किसानों को सस्ते दाम में अपनी उपज बेचनी न पड़े। हम प्रधानमंत्री किसान सम्मान निधि के अंदर राज्य की ओर से 3,000 जोड़कर हर किसान को 9,000 की वित्तीय सहायता हर साल हम देने का काम करेंगे। एमएसपी के लिए एक सुव्यवस्थित तंत्र खड़ा कर हर किसान का धान 3100 रुपये के रेट से खरीद किया जाए। इस तरह से हम एक नेटवर्क तैयार करेंगे। सिंडिकेट जो उर्वरकों की कालाबाजारी कर रहा है और किसान को मोदी जी का भेजा हुआ सस्ते दाम का उर्वरक मिल नहीं रहा है, वो कालाबाजारी को कठोर हाथों से हम समाप्त कर देंगे और उर्वरकों की वितरण की व्यवस्था को सिंडिकेट की जगह सहकारी समितियों के माध्यम से करने का काम भारतीय जनता पार्टी करेगी।
রিজু দত্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রিজু, যখন আপনারা মানে তৃণমূল কংগ্রেস যখন অপোজিশন, তখন আপনারাও কৃষকদের কথা বলতেন, কৃষকদের সাথে লড়াই করতেন এবং পলিটিক্যাল ডিভিডেন্ড 11 সালে কৃষকরাই আপনাদেরকে দিয়েছিল, আপনারা ক্ষমতা এসেছেন। আজকে বিজেপি অপোজিশন, তারাও কিন্তু ভোটের দোরগোড়ায় কৃষকদের কথা বলছেন। পাশাপাশি শুধুমাত্র ধান গম নয়, উত্তরবঙ্গের কথা মাথায় রেখে আম চাষিদের কথা বলেছেন অমিত শাহ। আপনার রিয়াকশন? अमित शाह बोलें किसानों के लिए हम सिंडिकेट राज समाप्त कर देंगे। আমি অমিত শাহকে বলতে চাই যে 4 मई के बाद बंगाल के अन्नदाता बीजेपी का चैप्टर समाप्त कर देगा। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কৃষকের আয় 3 গুণ বেড়েছে দেশের নিরিখে। আমি বলছি না, সরকারি তথ্য বলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কৃষকরা ইন্স্যুরেন্স পায়, ফসল বীমা পায়, জমি বীমা পায়। আর এই অমিত শাহ যখন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী আর নরেন্দ্র মোদী যখন দেশের প্রধানমন্ত্রী, তখন 3টে কালো কৃষি আইন এনে 350 থেকে 400 দেশের অন্নদাতা, দেশের কৃষক আন্দোলন করতে গিয়ে শহীদ হয়ে গেছে। তাদের আটকানোর জন্য রাস্তার মধ্যে রড, ত্রিশূল, বল্লম গুঁতিয়ে সিমেন্ট দিয়ে ঢালাই করেছিল এই বিজেপি। এই বিজেপি এখন কৃষকদের কথা বলছে, অন্নদাতাদের কথা বলছে, মানে কুমিরের কান্না, কুমিরের কান্না। বিজেপি হচ্ছে বাংলায় যে বিজেপি আর অমিত শাহ যে কথাগুলো বলছে, সেটাকে ইংলিশে একটা সেন্টেন্স আছে, wolf in sheep's clothing। বেশ, বুঝতে পেরেছি, ধন্যবাদ। clothing। আমরা কথা বললাম রিজু দত্তের সঙ্গে। দাম না পেয়ে নদীতে আলু ফেলে দিচ্ছেন চাষিরা, আলুর থেকে বস্তার দাম বেশি, সেই নিয়ে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। ভিডিও পোস্ট করে তৃণমূল সরকারকে আক্রমণ শুভেন্দুর। মমতার রাজত্বে আলু চাষিদের নাভিশ্বাস উঠেছে। রাজ্য সরকারের ভ্রান্ত নীতির কারণে চরম ক্ষতির সম্মুখীন আলু চাষিরা। মমতা দিদি, এই যে আলু তোমার গ্যাসের দাম নাই, হান্ডি কড়াই ছুটি ধরি বেড়ান, এই যে মমতা দিদি আলু দিলুম বাসে আলুর থেকে বস্তার দাম বেশি, অতএব কৃষক বলতেছে যে আলুর তো দাম নেই, তাহলে বস্তাগুলো নিয়ে নি। একটা বস্তার দাম 35 টাকা করে কিনছে কৃষক, কিন্তু আলু তো ফেলে দিতে লাগতেছে। দিলাম ভাসে মমতা, দিলাম ভাসে, এই যে নদীর ভাসে দিল আলু, এই যে ভারতের আলু বাংলাদেশে মমতা দিদি, কৃষকের বন্ধু বলে মমতা, এই যে দিলাম ভাগে মমতা দিদি নদীর ভাগে। নাকালের বন্ধু কাহাই নাই, আমরা কিছু বলার নাই। আমি আলু করে হারে গেছিল, 2 লাখ টাকা লস। দিদির কাছে কিছু সাহায্য চাওয়ার জন্য বলো। আমি তখন যদি কেউ ভোটে দাঁড়ায় আমার সাথে থাকতে পারে আমার কথা। এখন দিদি মুখে আছে, এই যে আলু দিলাম ভাসে, ভালো একটা মমতার আলু দিলাম ভাসে, ভয়ঙ্কর কষ্টে আছে, ভয়ঙ্কর কষ্টে আছে। আলু চাষিদের সর্বনাশ করে দিয়ে গেলেন এই মহিলা, মানে এই মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি আলু চাষিদের সর্বনাশ করে দিয়ে গেলেন। মমতা ব্যানার্জি বলছেন, আমরা কথা দিতে পারি বিজেপি এলে আলু চাষিদের এই দুর্দশার সামনে পড়তে হবে না। বাংলায় এসে আলু চাষিদের আত্মহত্যার প্রসঙ্গে তৃণমূলকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। बीरभूम के आलू पोस्तों की बहुत चर्चा होती है, लेकिन टीएमसी की निर्ममता आलू की खेती को तबाह कर रही है। इसके कारण आलू किसान अपनी जान तक दे रहे हैं। ये बहुत गंभीर संकट है। पहले आलू किसानों से उपज खरीदने का वायदा किया और फिर आलू की फसल को सड़ने के लिए छोड़ दिया। टीएमसी को इस धोखे की सजा मिलनी चाहिए और इसलिए यहां बदलाव चाहिए। एक खून बदलो बदल चाहिए।
কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন আলু চাষিদের পাশে রয়েছে রাজ্য। যদি আলু চাষিরা সরকারকে আলু বিক্রি করতে চায় তাহলে তারা সেটা করতে পারেন। আলু নষ্ট হলে সরকার ক্ষতিপূরণ দেবে, আশ্বাস মমতার। আলুর ফলন খুব বেশি হয়েছে, সেটা ভালো, কখনো খারাপ হয় কখনো ভালো হয়। তাই আপনাদের অনেকের যাদের মনে করবেন আলু গভর্নমেন্টকে বিক্রি করতে চান, তাদের জন্য সরকারি নির্দেশ আছে, তারা গভর্নমেন্টকে বিক্রি করতে পারেন। সুফল বাংলা, ICDS সেন্টার, মিড ডে মিলের জন্য সেই আলু আমরা নেব। তাছাড়াও আমাদের প্রায় 30 মেট্রিক টনের কোল্ড স্টোরেজ আছে, সেখানেও আমরা জমা করে রাখবো। বাদবাকিটা আপনারা যদি মনে করেন বাইরে বিক্রি করবেন সেটাও করতে পারেন। তাছাড়াও যদি কারো নষ্ট হয় গভর্নমেন্ট আপনাকে ক্ষতিপূরণ দেবে। তার কারণ কৃষকদের যেমন শস্য বীমা আছে, আলুরও শস্য বীমা আছে, এটা মাথায় রাখবেন। দেখুন, গতকাল দিনভর মাছ নিয়ে চর্চা হয়েছে বঙ্গ রাজনীতিতে। শুরুটা করেছিলেন প্রধানমন্ত্রী, সময় নষ্ট না করে তাকে তাৎক্ষণিক জবাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই ধারা আজকেও বোধহয় বজায় রয়েছে। রাজ্যে এসে মাছ ভাত বিতর্কে বা তৃণমূলকে কটাক্ষ করলেন অমিত শাহ। মৎস্যজীবীদের আর্থিক বিকাশে ব্লু ইকোনমিক প্রকল্প, পুরনো চা বাগান এবং চা শিল্পের পুনরুজ্জীবনের প্রতিশ্রুতি। আজকে সংকল্পপত্র প্রকাশ করার সময় এমনটাই আশ্বাস দিয়েছেন অমিত শাহ। मछली और अंडे की भी बुराई की बीजेपी की सरकार आती है तो मछली अंडा नहीं खाने को मिलेगा। क्या आप मानते हो इसे? नहीं सर। तो फिर क्यों पूछते हो भैया? ममता दीदी ऐसा कुछ न कुछ कर देती है। अब ये कह रही कि हमारी सारी योजनाएं बंद हो जाए। मैं स्पष्ट कर देना चाहता हूं, भारतीय जनता पार्टी समाज कल्याण के लिए, गरीबों के लिए नई योजनाएं लेकर आती है। जहां जहां हम पावर में आए, हमने एक भी पुरानी सरकार की गरीब लक्षी योजना को बंद नहीं किया है। हाँ, बंद जरूर होगा, उनका टोल टैक्स इसके अंदर से बंद हो जाएगा और साथ अर्थ में वो योजना गरीब के लिए चालू। पुराने चाय बागानों को पुनर्जीवन और दार्जिलिंग टी की ब्रांड को विश्व प्रसिद्ध फिर से एक बार करने के लिए हम एक कमीशन बनाएंगे जो चाय बागानों के श्रमिक, चाय के उचित मूल्य और विश्व के बाजार में चाय के निर्यात की संभावनाओं को तराशेगा और एक रिपोर्ट बंगाल की भारतीय जनता पार्टी की सरकार को 1 साल के अंदर देगा। बाकी के 4 साल में हम चाय बागानों को फिर से खुशहाल बनाने का प्रयत्न करेंगे। এদিকে ভোটবঙ্গে ফের জেলা সফরে সিইও মনোজ আগরওয়াল। নন্দীগ্রামের পর এবার দুবরাজপুরে পৌঁছে গেছেন সিইও। আপনাদেরকে ছবি দেখাবো আমরা, যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি। মনোজ আগরওয়াল তিনি দুবরাজপুরে। যা ভিত্তিতে আমাদের এখানে অফিসার আসছেন, সব আসছেন, সেক্টর ম্যাজিস্ট্রেট আসেন এখানে, ওসি আসেন এখানে, আমাদের পুলিশ ফোর্স আছে, FST আছে, সিনিয়র অফিসার আছেন। তো আমিও মাঠে দেখলাম এখানে, পাবলিককে আশ্বাস করলাম কি আপনি যান, ভোট দিন। যেমন একটা পর্ব আছে, দুর্গাপূজার প্যান্ডেলে যান, এখানে ভোটিং করতে যান, নির্ভীক ভোট দিয়ে আসুন। আর করার প্রবলেম আছে, আমাদের প্রশাসন আছে, ইসিআই আছে, আমরা দেখব। স্যার বলছি, এখানকার মানুষ কি কোনো অভিযোগ জানালেন? না না, আমিও তো কিছু খুব বেশি জানাননি। একজন আগে পোল ভাইলেন্স হয়েছিল ওনার বাড়িতে, উনি বললেন এখন ঠিকই আছে। উনি একটা কেস করেছিলেন, আমরা দেখবো কি কেস মধ্যে কি হলো না হলো, ওটা পরে আমরা বিবেচনা করবো ওসির সঙ্গে ও সিনিয়র পুলিশ অফিসার সঙ্গে। স্যার কোন কোন গ্রামে যাবেন স্যার? ওটা আমার কাছে লিস্ট নেই, যাচ্ছি, এক এক করে যাবো আমরা। ঠিক আছে, থ্যাংক ইউ। ছবিটা ফ্রেম দে লাইভ আছে। হিমাদ্রি উনি কি বেরিয়ে গেলেন?
হ্যাঁ দেখো, এই মুহূর্তে তিনি যশপুর গ্রামে ছিলেন। যশপুর গ্রাম থেকে তিনি বের হচ্ছেন। ওনার সাথে পুলিশ সুপার এবং জেলা শাসক এবং জেলা প্রশাসনের একাধিক আধিকারিক তারাও ছিলেন। এই গ্রাম থেকে বের হচ্ছেন এবং এরপর কিন্তু অন্যান্য বিভিন্ন গ্রামে তার যাওয়ার কথা রয়েছে। এরপর বীরভূমের সিউড়িতে অল পার্টি মিটিং রয়েছে। এরপর রামপুরহাটে গিয়ে সেখানে সমস্ত অবজারভারদের নিয়ে মিটিং রয়েছে আজকে সন্ধ্যার পর। সব মিলিয়ে কিন্তু নির্বাচনের সময় যাতে মানুষ কোনো রকম ভয় ভীতি না হয়, সাধারণ মানুষ যাতে ভোট দিতে পারে, সে কারণেই ভোটারদের সাথে সরাসরি তিনি কথা বললেন এবং এই মুহূর্তে গ্রাম থেকে বের হচ্ছেন। পাশাপাশি এখানে যারা সাধারণ মানুষ ছিলেন, যাদের সাথে কথা বলেছেন, তাদের সাথেও কথা বলার চেষ্টা করব যে তিনি মনোজ আগরওয়াল এসেছিলেন এবং তিনি কি বললেন সেই কথা বলার চেষ্টা করব। বলছি দাদা, আপনার সাথে তো কথা বললো, মনোজ আগরওয়াল এসেছিলেন, কি বললেন? বললেন যে কোনো হুমকি বা কেউ হুমকি দেখাচ্ছে কি না। আমি বললাম যে না, কেউ হুমকি দেখায়নি, এখন শান্ত পরিবেশ, সব ঠিক আছে। কোনো সমস্যা কি হয়েছিল? সমস্যা 21 সালে সমস্যা হয়েছিল। কি সমস্যা? আমার বাড়ি লুটপাট হয়েছিল, ক্ষয়ক্ষতি হয়েছিল প্রচুর। আপনি কি কোনো রাজনৈতিক দল করেন? হ্যাঁ, আমি বিজেপি করি। সে কারণেই হামলা হয়েছিল? হ্যাঁ। এখন কোনো ভয়ের পরিবেশ না, এখন কিছু নেই। আজকে কি বলে দিলেন? বলছে কোনো চিন্তা নেই, সবাই ভোট দিতে যাবেন, কোনো অসুবিধা হবে না। অর্থাৎ বুঝতে পারছো যে একবারে ভোটারদের সাথে সরাসরি ভোটারদের সাথে বাড়ি বাড়ি গিয়ে কথা বলছেন। এদিকে দাগিতে আরও কড়া কমিশন। ভোটে অশান্তি ঠেকাতে পুলিশ কমিশনার এবং এসপিদের একগুচ্ছ নির্দেশ কমিশনের তরফ থেকে। কি নির্দেশ? সুপ্রিয়র কাছ থেকে জানবো। সুপ্রিয়, দেখো, অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষ্যে নির্বাচন কমিশন তারা কিন্তু আরো কঠোর পদক্ষেপ বা কড়া পদক্ষেপ নিতে চলেছে এবং সেই মর্মে কিন্তু সব জেলার যারা পুলিশ সুপার বা পুলিশ কমিশনারেটের যারা কমিশনাররা রয়েছেন তাদেরকে কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে ফের একবার নির্দেশ দেওয়া হয়েছে স্পষ্টভাবে। এবং সেক্ষেত্রে যেটা আমরা জানতে পারছি যে আজ যে নির্বাচন কমিশনের তরফ থেকে ভার্চুয়াল বৈঠক হয়, সেই বৈঠকে বিভিন্ন জেলার পুলিশ সুপার থেকে শুরু করে পুলিশ কমিশনার তারা উপস্থিত ছিলেন এবং তাদেরকে কিন্তু যে বিষয়টা স্পষ্টভাবে জানানো হয় যে নির্বাচনের আগে এলাকার যে সমস্ত চিহ্নিত অপরাধী বা যারা অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত রয়েছেন, যারা ভোটের দিন অশান্তি করতে পারেন বলে মনে করা হচ্ছে, তাদের বিরুদ্ধে যাতে কঠোর পদক্ষেপ পুলিশ প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়। এমনকি ভোটের 72 ঘন্টা আগে যেন ওই সমস্ত অপরাধী যারা অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত বা যারা হ্যাবিচুয়াল অফেন্ডার রয়েছে, তাদেরকে প্রয়োজনে খুঁজে বার করতে হবে এবং তাদেরকে গ্রেপ্তার করে লকআপে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তার পাশাপাশি আজকের এই বৈঠকে যেটা আরো বলা হয়েছে, যারা হ্যাবিচুয়াল অফেন্ডার রয়েছে তাদের সমন পাঠিয়ে ডেকে পুলিশের তরফ থেকে সতর্ক করে দিতে হবে, অর্থাৎ নির্বাচনের সময় যাতে কোনো রকম কোনো অশান্তির ঘটনা তাদের ইনভলভমেন্ট না থাকে। এমনকি পুলিশের সেই নির্দেশ যদি তারা অমান্য করেন, সেক্ষেত্রে প্রয়োজনে তাদেরকেও যাতে গ্রেফতার করা হয়। পুরনিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রী রথীন ঘোষ ও সুজিত বসুকে ফের ইডির তলব। কাল ইডি দপ্তরে হাজিরার নির্দেশ দুজনকে। এই নিয়ে সুজিত বসুকে তৃতীয়বার নোটিশ পাঠালো কেন্দ্রীয় এজেন্সি। ভোটের প্রার্থী, তাই ব্যস্ততার জন্য হাজিরা সম্ভব নয়। ফল ঘোষণার পর মের দ্বিতীয় সপ্তাহে যেতে পারবেন ইডিকে, এমনটাই জানিয়েছেন রথীন খবর সূত্রে। ভোটের পর ইডি তদন্তে সহযোগিতার আশ্বাস সুজিত বসুরও। গতকালই ইডিকে চিঠি দিয়ে হয়রানির অভিযোগ করেন দমকল মন্ত্রী। এদিকে ভোটের মুখে রেশন দুর্নীতি মামলায় সক্রিয় ইডি। বাংলাদেশে রেশনের গম পাচারের অভিযোগে তল্লাশিতে এজেন্সি। ইডি আধিকারিকদের রেডারে 1 ডজনেরও বেশি রপ্তানিকারক। ভোটের মুখে রেশন দুর্নীতি মামলায় ফের সক্রিয় ইডি। বাংলাদেশে রেশনের গম পাচারের অভিযোগে তল্লাশিতে এজেন্সি। ইডি আধিকারিকদের রেডারে 1 ডজনেরও বেশি রপ্তানিকারক। ইডি আধিকারিকদের আতশ কাচের নিচে প্রভাবশালীরাও। ভোটের মুখে রেশন দুর্নীতি মামলায় সক্রিয় ইডি। ভোটে জিততে এজেন্সিকে কাজে লাগাচ্ছে বিজেপি, অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলাকে টার্গেট করেছে বিজেপি। হিম্মত থাকলে গণতান্ত্রিক লড়াই হোক, চ্যালেঞ্জ তৃণমূলের। এসছে এখানে মোটা ভাই, সাথে এসেছে সিবিআই, ইডি আর সিবিআই। ব্যবসায়ীদের ঘরে তাই रोज दर्जा नाड़चे ताई सबको ये टारगेट कर रहा है, दुकानदार से लेकर
बिजनेसमैन से लेकर हमारा तृणमूल कांग्रेस को ऊपर तो होता ही है, इसका जुलूमबाजी तो चलते ही है, लेकिन बीजेपी को जो चोट डाकत है उसके ऊपर में कभी आपने केस किया? कुछ किया नहीं किया। আপনারা জানেন না ইউপিতে কি হয়েছে, আপনারা জানেন না গুজরাটে কি হয়েছে। টার্গেট করেছে বাংলাকে, বাংলার জন্য হ্যাংলা হয়ে গেছে কেউ কেউ। সো গ্রিডি, ভেরি আনফর্চুনেট। হিম্মত থাকলে এসো লড়াই করো গণতন্ত্রে, তা না করে তুমি একটা পার্টিকে হেয় করছো, মিথ্যে কথা বলছো তার নামে, তাকে ধমকাচ্ছ, তাকে চমকাচ্ছ, সবাইকে চমকে মাথা নত করতে পেরেছো, আমাকে পারোনি, তাই আমি তোমাদের টার্গেট, এটা আমি জানি। এগুলো ইডির প্রবক্তারা জবাব দেবে, আমরা কেন জবাব দিই? ইডি কি ভারতীয় জনতা পার্টির সংগঠন নাকি? তৃণমূল কংগ্রেস এই সমস্ত করে রাখে, আমরা করি না।